মা আসি মা দোয়া করো মা বাবা বাবা রে সাবধানে থাকিস বাবা এই বাবা সরো তো সরো ও ভাইজান কাঁদতেছেন কে হা বুবু চোখের পানি মোছো তো হাসি মুখে পড়াকে বিদায় দাও ওরা তার চির ঢাকা যেতেছে না যেতেছে চাকরির জন্য তাছাড়া আমি তো আছি ভাই আমার দুই চোখের মনি রে আমি তোমার হাতে তুলে দিলাম তুমি ওগো দেখে রাখো আরে কোনো চিন্তা করো না বুবু ঢাকা পৌঁছানো মাত্র ওকে আসলাম ভাই ফার্মের চাকরি দিয়ে দিমু বেতন হবো কত জানো 10,000 টাকা আরে এত টাকা রাখবা কই তোমাকে আর কোনো দুঃখ থাকবো না চল সাধু আরে দেরি হয়ে যেতেছে তো ঢাকা যেতে না অনেক সময় লাগবো চল মা আসি মা ঢাকায় পৌঁছাইয়া ওই গনিমের ফোনে তোমার ফোন দিব তাড়াতাড়ি আসি মা আসি বাবা দাঁড়ান আসে তো ঠিক মতো নাকি বসছি জঙ্গলের ভিতরে ঢুকে গেল ও চাচা আমার গাড়ি এদিকে যেতেছে কেন আরে এদিক তো ঢাকা না এদিক তো জঙ্গলে যেতেছে চুপচাপ বসে থাক গাড়ি কোন হালে যাবো সেটা আমি বুঝবো বসে থাক ফায়ার জামাল ওয়ালাইকুম সালাম ও ট্রেনিং এর কি খবর ভেরি গুড ম্যাডাম ওকে কি এখন কেমন লাগছে দারুণ লাগছে ওকে ভালোভাবে ট্রেনিং দাও ওকে গাজা বাবুল জি ম্যাডাম ওর ট্রেনিং এর কি অবস্থা খুব ভালো অবস্থা ম্যাডাম আসলাম খানের কথা অনুযায়ী সময় মাত্র 2 দিন আছে আর এই 2 দিনের মধ্যে 200 ছেলেকে তৈরি করতে হবে ইয়েস ম্যাডাম থামা এসে বসে নামা 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 খুন এসো মুন্সি এসো কজন এনেছো 5 জন ও আচ্ছা ওকে তাড়াতাড়ি নামায় ট্রেনিং শুরু করে দেন গাজা বাবুল জি ম্যাডাম ওদেরকে নামানোর ব্যবস্থা করো ইয়েস ম্যাডাম আই নাম সবাই ও চাচা আরে আমাকে এই জায়গা নামাইতেছেন কেন শুরু করলো আপনি না কইছিলেন ঢাকায় লয়া আমাকে চাকরি লয়ে দেবেন চাকরি ঢাকায় না চাকরি করতে হবে তবু আরে এইখানে আসলাম খানের চাকরি না এই সারা দেশে সন্ত্রাস সৃষ্টি করে দেশে লাল বাতি জ্বালানোর চাকরি বেতন যাস তাই পাবি দেশে গন্ডগোলের মধ্যে দিয়া আমাদের লিডার আসলাম খান যখন ক্ষমতায় বইবো তখন যা হইবা চাস পারবি ওই হারাম তো বোঝস কি কয় না না আমরা দেশের কোনো ক্ষতি করতে পারুম না অস্ত্র দিয়া মানুষ খুন করে দেশের মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে চায় না তাহলে তোদের মরতে হবে মরতে হলো মরুম তাও অস্ত্রবাজি আর বোমাবাজি করে দেশের ক্ষতি করতে পারুম না 30 লক্ষ শহীদের রক্ত দিয়া যে দেশের জন্ম ক্ষমতা দখলের লাগা সেই দেশের কোনো ক্ষতি আমরা হইতে দেব না কি তাহলে মর বাবুল এখন বল তোরা কি ওর মতো জমের বাড়ি টিকিট কাটবি নাকি আমাদের কথা মতো কাজ করবি আমরা রাজি তোমরা যা বলবে আমরা তাই করব আসলাম খানের হয়ে আমরা কাজ করব গুড ভেরি গুড 4 জন লোকই কমতি ছিল গাজা বাবুল এই 4 জনকে নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করো যাও যাও সবাই মুন্সি জি ম্যাডাম আগামীকালের অপারেশনের পর থেকে দেশের মানুষ আসলামের নাম শুনলে আতঙ্কিত হবে ভয় পাবে দেশ ছেড়ে ভাগবে আর তারই মধ্যে ক্ষমতায় বসবে আমার স্বামী আসলাম খান সন্ত্রাসীরা বোমাবাজি করে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা আজ হুমকির মুখে সাহায্যদাতা দেশগুলো তাদের ফান্ড দেওয়া বন্ধ করে দিচ্ছে অথচ এত জনবল নিয়ে এতগুলো ডিপার্টমেন্ট নিয়ে আপনারা কিছুই করতে পারছেন না কেন কি জবাব দেব আমরা জনগণের কাছে জনগণ নিরাপত্তার জন্য কার কাছে যাবে আপনি কোনো চিন্তা করবেন না স্যার
এই মুহূর্তে আমার একটা স্পেশাল টিম বোমাবাজদের অ্যারেস্ট করার জন্য ওয়ার্কিং ফিল্ডে আছে স্যার। আমি এসব কিছুই শুনতে চাই না। আমি চাই আগামী 24 ঘন্টার মধ্যে যারা দেশে আতঙ্ক সৃষ্টি করে ফায়দা লুটতে চায় তাদেরকে লক আপে ভরে শাস্তির ব্যবস্থা করতে হবে। ওদের নাম নিশানা এদেশের মাটি থেকে মুছে ফেলতে হবে। আপনি নিশ্চিত থাকুন স্যার, আমি এই কেসটি আমাদের ডিপার্টমেন্টের সৎ সাহসী অফিসার ইন্সপেক্টর সোহেলের হাতে তুলে দিয়েছি। সোহেল যে কেস একবার হাতে নেয় তার শেষ না দেখে ছাড়ে না, ওদেরকেও ছাড়বে না। আমাদের প্রথম আক্রমণ সফল হয়েছে। আমাদের সন্ত্রাস বাহিনী তাদের আক্রমণ চালিয়েছে। এই সরকারকে ব্যর্থ প্রমাণ করেছি আমরা। এবার আমাদের পরের টার্গেট ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই তুই কে? পরিচয় বল, বল। আমার পরিচয় জানতে চাস? যে আসলাম তোদের প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যে আসলামের একটা সন্ত্রাসী আক্রমণে কেঁপে উঠেছে তোদের পুরো প্রশাসন, কেঁপে উঠেছে দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়, সে আসলামের স্ত্রী আমি। নাম আমার পদ্মা। আর তুই আমার চুলে হাত দিয়েছিস? আসলাম এসে তার AK-47 গুলিতে তোকে ছিন্ন ভিন্ন করে দেবে। চুপ! দেশের সৈনিক মরতে ভয় পায় না পদ্মা, মরতে ভয় পায় তোর স্বামীর মতো ভীতু কাপুরুষরা। যতদিন পৃথিবীর বুকে তোর স্বামীর মতো বেঈমান দেশদ্রোহী জন্ম নেবে ততদিন আমার মতো সৈনিকেরা তার মোকাবেলা করবে নিজের জীবন বাজি রেখে। চল! এখনো আসছে না। মিম বাবা, আই এম সরি মিম, আই এম সরি। এই তোমার আসার সময় হলো? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এই কান ধরছি, আর এমন হবে না। এখন বলো এখানে কেন? একটা সত্যি কথা জানতে। সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা। এবার বলো, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো, নাকি আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে শান্তাকে জীবন সঙ্গী বানাতে চাও? বিশ্বাস করো মিম, শান্ত আমার খালাতো বোন। ওকে আমি এর চেয়ে বেশি কিছু মনে করি না। কিন্তু শান্তা যে তোমাকে ভালোবাসে এটা তো মিথ্যে নয়। সত্য মিথ্যা জানি না, আমি শুধু একটুকু জানি আমি তোমাকে ভালোবাসি। আর যদি ঘর বাঁধতে হয় তাহলে আমি তোমাকে নিয়ে ঘর বাঁধবো। সত্যি বলছো সোহেল? হ্যাঁ মিম, তুমি আমার প্রেম, তুমি আমার জীবন, তুমি আমার সব। এই কি করছো? তোমাকে মন ভরে আদর করছি। না না, এখন না। আমার সবকিছু আমি তোমাকে উজাড় করে দেব যেদিন আমাদের দুজনের বাসর হবে। ভয় পেও না পদ্মা, আমরা বিপদ মুক্ত। তুমি এখন আমার ড্রয়িং রুমে আছো। রাতভর ওরা নিশ্চয়ই তোমাকে অনেক অত্যাচার করেছে। না করেনি। বিয়ে করার সময় তোর গলায় এই সায়নের চেন পরিয়ে দিয়েছিলাম। কথা ছিল পুলিশ আর্মি কেউ তোকে ধরে নিয়ে গেলে এই ক্যাপসুল ব্যবহার করে মরে যাবে। কই, এই ক্যাপসুল ব্যবহার করিসনি কেন? কেন মরিসনি? কি ভেবেছিস তুই তোকে আমি ভালোবাসি, মহাব্বত করি? আরে তোর মতো বউ তো আমার 64 জেলায় 64 জন আছে। আমার প্রয়োজনে আমি ওদের ব্যবহার করি।
আর তুই আমাকে ব্যবহার করে পুলিশের হাত থেকে বাঁচতে চেয়েছিস। নিজের জীবনকে খুব ভালোবাসিস, তাই না? নিজের জীবনকে যারা ভালোবাসে, আসলামের তাদের প্রয়োজন নেই। মাস্টার, এত জোর সিকিউরিটির লোককে কাজ করা দেখিয়ে আসলাম তার স্ত্রীকে ছাড়িয়ে নিয়ে গেছে, আর তোমরা তার কিছুই করতে পারলে না। আসলাম যে এত বড় ধুরন্ধর তা আমরা বুঝতে পারিনি স্যার। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি শুধু আসলামকে চাই। প্রতিটি মুহূর্তে আমাকে উপর মহলে জবাবদিহি করতে হচ্ছে। প্রত্যেকটা মিডিয়া চিৎকার করে আমাদের দোষারোপ করছে। পাবলিককে আমরা কোনো জবাব দিতে পারছি না। কিন্তু স্যার, সেই অনুযায়ী আমাদেরকে তো তেমন কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন না। আসলামের হাতে হেলিকপ্টার আছে, পুলিশ প্রশাসনের নেই। আসলামের হাতে বোমা আছে, গ্রেনেড আছে, কিন্তু পুলিশের কাছে নেই। আসলামের আক্রমণের মুখে কি করবে পুলিশ? কি করব আমরা? শক্তি দিয়ে না পারলেও বুদ্ধি দিয়ে কৌশলে আসলামকে পরাস্ত করতে হবে, যেভাবেই হোক। আসলামকে তোমার অ্যারেস্ট করতেই হবে। আসলামের গোপন আড্ডাগুলোর খবর তোমাকে বের করতেই হবে। আমার জিহাদি ভাইদের জানাই আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। বস, এই শালারা আমাদের জিহাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ওরা নাকি এই দেশকে কলঙ্কিত হতে দেবে না। ওরা সন্ত্রাসী ট্রেনিংও নেবে না। শয়তান মানুষকে সব সময় বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করে। ওরা নাদান মাসুম বাচ্চা। ওদের আমার হাতে শাহী সাবাক দিলে ওরা আবার জিহাদের জন্য তৈরি হয়ে যাবে। মুজাহিদ, ওদের হালকা সবকের ব্যবস্থা কর, নিয়ে যা। ইয়েস বস। তাওহীদ, ইয়েস বস। এবার সারা দেশে বোমা আতঙ্ক তৈরি করতে কমান্ডিং পয়েন্টে থাকবে তুমি। বস। কিন্তু একটি লোকও মারা যাবে না। কিন্তু বস, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। সারা দেশে বোমা ফাটবে, অথচ একটি লোকও মারা যাবে না। বোমা ফুটলে দেশে আতঙ্ক সৃষ্টি, আর আতঙ্ক সৃষ্টি হলে দেশের প্রশাসন, পুলিশ, পত্র পত্রিকা ব্যস্ত থাকবে বোমা আতঙ্ক নিয়ে। সবার নজর থাকবে এক জায়গায়। সেই সুযোগে আমি আমার অস্ত্র ব্যবসা, হেরোইনের ব্যবসা আর নারী পাচারের ব্যবসা অবাধে চালিয়ে যেতে পারবো। গড়ে তুলবো কোটি কোটি টাকার পাহাড়। সত্যি স্যার, এই বুদ্ধি আছে বলেই আপনি একজন সামান্য টোকাই থেকে আজ হয়েছেন কোটিপতি আসলাম শেখ। শুধু কোটিপতি নয়, আমি হব এই দেশের সেরা ধনীদের একজন। আর আমার কাজে কেউ যদি বাধা দিতে আসে তাহলে সেও বাঁচবে না। কিন্তু বস, আপনি যাই বলেন, আমার কিন্তু ভয় হয়। কিসের ভয়? এসপি বাদশা এখন পর্যন্ত যার লাশের সন্ধান আমরা পাইনি। আমার বিশ্বাস বাদশা এখনো বেঁচে আছে। তোর কথা যদি সত্যি হয় আর বাদশাকে যদি আমি খুঁজে পাই, তাহলে আমি নিজের হাতে দাফক ভাষায় ফেলছে। সুমি, সুমি, এই যে সুমি, এই দেখো তোমার হীরাকে নিয়ে এসেছি। হীরা, আমার হীরা, আয় আমার কোলে আয়। কোথায় গিয়েছিলি তুই? আমি তোকে কত খুঁজেছি। বাবা বাবা, খরগোশকে এত আদর, হ্যাঁ? আর এত কষ্ট করে যে খরগোশকে ধরে আনলো, সে স্বামীটার কোনো খোঁজ খবর নেই। এই এসো, তোমাকে আদর করে দিই। এসো। কি করছো? ছাড়ো, ছাড়ো। কি হলো? এতক্ষণ তো আদর দিতে বললে, এখন আবার ছাড়তে বলছো কেন? এসো। এই যে সুলতান বাবাজি, এই দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছেন আব্বা? তোমার জন্য দুধ আর ডিম মিক্স করে পুষ্টি বানিয়ে নিয়ে এসেছি। আব্বাজান, আমি আপনার কি হই? একমাত্র মেয়ের জামাই, আমার কলিজার টুকরা। এই মেয়ের জামাইয়ের কিসে আপনি খুশি হন? আমার জামাই বাবাজি যদি খুশি থাকে তাহলে আমি খুশি হই। হ্যাঁ, আপনার জামাই বাবাজি খুশি হবে যদি আপনি এই দুধটুকু খান। নিন, খান।
নাকি দূর বাড়ি কত দূর আবার লাইন ফাইন কাটে গেলে আর ঝামেলা আরে ক্লেভার কই যাইতেছস? দেখতে পাচ্ছেন হাতে মোবাইল ফোন মজিনা আবার বাড়ি যাচ্ছি তার জাম ওই বিদেশটা ফোন এসেছে ও এই কথা আমি তো ওইদিকে যাচ্ছিলাম ফোনটা আমার কাছে দে আমি মর্জিনা ভাবির কাছে পৌঁছায় দেবো নে তারপর কথা শেষ হইলে তোর ফোন তোর কাছে পৌঁছায় দেবো হ্যাঁ সত্যি করছেন নাই হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো ভালোই হয় আমি তো সময় পরে আমার পিয়াসের দয়া করবার না আর দেরি রে লাভ নেই আপনি যান মর্জিনা আবার বাড়িতে আর আমি যাই পিয়ারের বাড়িতে হ্যাঁ আমার জন্য দোয়া রে না যাই হ্যাঁ, যা। যা, যা। হ্যাঁ। হ্যাঁ পিয়ারি আরে চাপা তুমি এই সময় কি মনে কইরা? একটু সময় পালাম তাই তোমার কাছে ছুটি এলাম তোমারে না দেখলি আমার বুকের ভিতর কিরম দরপর আরে তোমারও না দেখলে আমার বুকটার মধ্যে কেমন জানি জ্বালা পোড়া করে কিছু ভাল লাগে না খালি মনে চায় তোমার দইরা বুকের ভিতর নিয়া খালি আদর করি কিন্তু তোর বাবা কোয়ানে বাবা বাড়িতে নাই গঞ্জে গেছে আসতে দেরি হইব চলো না হারামজাদা আমার মাইয়ারে তুই আমার বাড়ির ভিতরে আমার মাইয়ারে তুই পাইছস বংশবৃদ্ধি কিরম করে হবে না? এই চেয়ারটা সামনের ঘরে রাখ। না কি রে টাকা কি হচ্ছে তো? আমি শেষ হয়ে গেছি ভাইজান আমি আর আরে, আপনার কাজ করতে পারবো না আহা অমন করছিস কেন? মাফ করে দিয়েন ওরে মারে ও আমার মাফ করে দিয়েন আহা কাচ্ছিস কেন? বলবি তো কি হচ্ছে? সাগর এদিকে 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 ওরে মারে যা ওকে শ্বশুর আব্বার কাছে নিয়ে যা জলদি যা এই যা আচ্ছা ঠিক আছে ওঠেন এই জায়গা ধরিস না কি হয়েছে ওই জায়গা আল্লাহ কি হয়েছে আমি কি এরকম বাবা শেষ হয়ে গেছি আচ্ছা ঠিক আছে খাড়া হয়ে যান খাড়ন শালা শ্বশুর তোর গুষ্টি এলো এটা তোর বাপ রে দিবি শোন 3 গ্লাস পানিতে মিশাইয়া 3 বেলা খাইতে কই যা আচ্ছা এই হুম টাকা দিলি না টাকা বাবাই দিব বাবাই দিব আচ্ছা যা তোর বাবারে কই আচ্ছা। 2টা মুরগি পাঠায় দিতে রুগী আয় খালি ফিরি 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 বসেন এই হারামজাদা তুই কোথায় ছিলি এই কাজগুলি কি তোর বাপে করবো এরা কুত্তার মতো চিল্লাস কে কিছে ব্যথা যন্ত্রণা শেষ হয়ে গেলাম তাই ব্যথা গোপন ব্যথা এই গোপন কথা যা বাবা গোপন ব্যথা বাবা এতদিন তো মাসির ওষুধ পত্র দিছি এবার আমার ওষুধ দিয়ে আমার একটু বাঁচান আব্বা গো আমি মরে যাবো একদম শেষ হয়ে যাবো 1 গ্লাস দুধের ভিতর হ্যাঁ 3টে ডিম ভালো করে ভেটা আমার খাওয়া দেন শরীরে তগত পাবো নে ওরে বাবা আমার ফোনে অল্পের মধ্যে আমার কাছে ওষুধ আছে কি কয় তামান দুনিয়া জানে যাবে আমার ছিলানি জানুক 2 দিন পরে যে সাইয়া হইতি এইটা দিয়া তো তোরে রক্ষা করবো আনি নাহলে শাড়ি পইরা রাস্তায় তোরে নাচ গান করতে হইতো আমি লজ্জায় মারা যাইতাম কি করতাম ক আপনার পেশাল বন্ধু করেন আমি এখন কি আর তাই কান শোন তুই আর কথা কইস না আমি এই যে তোরে বড়ি দিলাম দিনে 3 বার কইরা 3 বেলা খাবি বুঝছ আর মলমটা আমার ভালো করে লাগাইস শোন 2 মাস তো ব্যবহার করা যাবে না 2 মাস শালা শ্বশুর আব্বা তোমার আমি আজকে খাইছি আমি যাব না ছোট ভাই পাঠাবো না না আমি যাব এমন ভাবে যাব গাড়ি ধরার আগেই ফ্রুট নামগুলো 5 বলো 5 এবার প্রথম থেকে 1 কিরেটা পালা দুটি গেলা হাডুডু খেলছিস নাকি মিয়া ভাই এই 2টা বিটা ডিম পাইবি না নে এক কাছেরই বাড়ি নিয়ে যা জবাই করে খেয়ে ফেলা দি বলো তোমরা সরেও সরেয়া
হয়েছে আপনার? কোথায় ব্যথা? I am having a chest pain. Please give me medicine. I have them in my pocket. Oh God. সর্বনাশ, এ তো ইংরেজি কয়। আমি তো ইংরেজি বুঝি না বাবা, তুমি দেখো তো কিছু বুঝো কি? Please, please give me one tablet, please. Why have you put your medicine? Please tell me. Please tell me. Please tell me whose pocket? Tell me in which pocket? In my left pocket. I'm all right now. Thank you. Thank you, brother. Thank you. No problem. Just calm down and take rest, okay? আব্বা, আমি এত ভালো ইংরেজি বললাম কি করে? কে শেখালো আমাকে? মানে এই এলাকায় একজন ইংরেজ ফাদার আইছিল, তার কাছ থেকে শিখছো? ইংরেজ ফাদার? কই, আমার তো কিছু মনে পড়ছে না। অসুখে পড়া তুমি অনেক কিছু ভুলে গেছো বাবা। অসুখে পড়ে ভুলে গেছি? বাবা, জমের সাথে তোমার জান নিয়ে টানাটানি হয়েছে। তুমি যে বাইচা আছো হেই বেশি, ওইসব নিয়ে এত চিন্তা করার দরকার নাই। বিদেশি সুস্থ হইলে তারে তার গাড়ি বন্ধ পৌঁছায় দিও। তুমি এইখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে শেষ। কি করছো একা একা? একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি। কিসের প্রশ্ন? এই মনে অনেক প্রশ্ন শুনি। আমি কি এমন অসুখে পড়েছিলাম যে আমি ভুলে গেছি কি আমার পেশা, কারা আমার আপনজন? কেন? আমি, আমার বাবা মা, আমরা বুঝি তোমার আপন না? তোমাদের কথা বলছি না। তোমরা ছাড়া কি আমার আর আপন কেউ নেই? কেন আমি মনে করতে পারছি না আমার অতীতের কথা? এত কিছু মনে করে কি লাভ? আমি তোমার বউ, তুমি আমার স্বামী। এছাড়া আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। চলো তো। আজকের এই রাত তোমার আমার জীবনের সবচেয়ে মধুর রাত। তাই নাকি? ভুলে গেছো? 1 বছর আগে আজ না আমাদের বিয়ে হয়েছিল। আজকের এই রাতে আমি তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলাম। তাই তো, আমি একদম ভুলে গেছিলাম। আই এম সরি সুমি। আগে জানলে তোমার জন্য একটা গিফট নিয়ে আসতাম। দরকার নেই আমার উপহার। তুমি শুধু আমাকে জড়িয়ে ধরে আমাকে আদর করে আমার প্রাণটা ভরিয়ে দাও। কাছে রে তুমি বিনে পরাণ কি গো বাঁচে রে। সবই হব কোনো মানা নাই, সোনা গয়নায় অঙ্গের শাড়ি হইতে সবই চাই। চাবি হইলে আঁচলেতে বাঁধিয়া যে রাখিতাম, সেই চাবিতে প্রেমের সিন্ধুকে যতন কইরা খুলিতাম। পাবে আমায় আরো কাছে রে
কি গো বাঁচে রে। সোনার গহনা তুমি যদি হইতা আমারি গলাতে মালা হইয়া রইতা। পাবে আমায় আরো কাছে রে, তুমি বিনে পরাণ কি গো বাঁচে রে। মনে মনে বানলে জোড়া সবই হওয়া যায়, অন্তর দিয়া চাই গো শুধু আমি যে তোমায়। তুমি যদি হইতা বন্ধু সোনার পালঙ্ক, শুইয়া বৈশা মাথায় নিতাম হাজার কলঙ্ক। কাজল হইলে তুই নয়নে মিশিয়া যে থাকিতাম, আরো বেশি রূপবতী তোমায় আমি বানাইতাম। থাকো থাকো আরো কাছে রে, ও তুমি বিনে পরাণ কি গো বাঁচে রে। সোনার গহনায় আমি যদি হইতাম, তোমারই গলাতে মালা হইয়া রইতাম। পাবে আমায় আরো কাছে রে, ও তুমি বিনে পরাণ কি গো বাঁচে রে। সোনার গহনা তুমি যদি হইতা আমারি গলাতে মালা হইয়া রইতা। থাকো থাকো আরো কাছে রে, ও তুমি বিনে পরাণ কি গো বাঁচে রে। কি হলো? চিৎকার করছো কেন? দুঃস্বপ্ন দেখেছো? স্বপ্ন না সুমি, সবকিছু আমার কাছে স্বপ্নের চেয়ে সত্যি বলে মনে হচ্ছে। আমি যেন কানে তাড়া করছি, কারা যেন আমার বুকে গুলি চালিয়েছে। এই তো সে গুলির দাগ। হ্যাঁ এই তো। কিসের গুলির দাগ? তুমি গাছ থেকে কাটা ঝোপের উপর পড়ে গিয়েছিলে, ওগুলো সেই কাটার দাগ। কাটার দাগ বুঝি এত গভীর হয়? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বড় কাটা ছিল, তুমি বোঝো না? এখনো তোমার মাঝে মাঝে ব্যথা করে। তা করে, কিন্তু আরো অনেক কিছু যে আমি স্বপ্নে দেখেছি, সবকিছু আমার কাছে সত্য মনে হয়। আরে স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে, সবকিছু কি সত্যি হয়? বাদ দাও তো। নাও ঘুমিয়ে পড়ো, শো। লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো, কাল সকালে ওষুধ নিয়ে বাজারে যেতে হবে। চাপা, ওষুধগুলো নামা। নামাচ্ছি ভাইজান। দেন দিয়ে মোর কাছে ওইটা দেন। এই মারো মারো মারো। আরে সুলতান ভাই, আপনি মারবেন? না দে। ধরতে সুলতান ভাই, আপনি এখন পর্যন্ত তীর ধরাই জানেন না। এই যে দেন, আমার সাথে ধরেন। হ্যাঁ বাবা সুলতান, গুন্ডারা আমাকে মহল্লার মায়াগো তুলে নেওয়া যাইতেছে।
তোমাকে সত্যি বলতেই হবে সুমি, যে আমি তীর চালাতে পারতাম না, সে আমি কি করে তীর চালানো শিখলাম, কি করে আমি জিপ চালানো শিখলাম, এতগুলো লোকের সাথে কি করে মারামারি করলাম, কি করে ওদের অস্ত্র কেড়ে নিয়ে সেই অস্ত্র দিয়ে ওদেরকে আহত করলাম। আসলে বাবা, মিস্টার রতন কবিরাজ, আপনার কাছ থেকে আমি কোনো কিছুই শুনতে চাই না। আমি আমার স্ত্রীর মুখ থেকে শুনতে চাই। আজ আমি বুঝতে পেরেছি আমি এই গ্রামের মানুষ না, আমার পরিচয় অন্য কিছু, অন্য কোথাও আমার বাস, অন্য কোথাও নিশ্চয়ই আমার আপনজনেরা আমার জন্য অপেক্ষা করছে, নিশ্চয়ই নিশ্চয়ই আমার কোনো কর্তব্য আমার জন্য অপেক্ষা করছে। আপনারা এতদিন আমাকে অনেক কিছু বুঝিয়েছেন, অনেক মিথ্যে বলেছেন। প্লিজ সুমি, আর মিথ্যে বলো না, আজ আমাকে সত্য বলো। সুমি, তুমি আমার স্ত্রী, অন্তত অন্তত তুমি আমার কাছে সত্য গোপন করবে না, বলো প্লিজ, আমাকে বলো। বলছি, আজ তোমার কাছে আমি আর কোনো কথাই গোপন করব না। একদিন বান্ধবীদের নিয়ে নদীর পাড়ে ঘুরতে গিয়ে হঠাৎ দেখলাম নদীর কিনারে পড়ে আছো তুমি। তারপর তোমাকে বাবার কাছে নিয়ে আসলাম। বাবা তোমার পিঠ থেকে গুলি বের করলেন, আর আমি দিন রাত তোমাকে সেবা করতে থাকলাম। যখন তুমি সুস্থ হলে তখন দেখলাম অতীতের কোনো কথাই তোমার মনে নেই। তারপর থেকে আমাদের দুজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। বাবা মা তা বুঝতে পারে। আমি বাবা মাকে সব বুঝিয়ে বললাম, তারা রাজি হলেন। তারপর বাবা মা আমাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিলেন। তোমাকে নিয়ে আমরা কখনো শহরে যাবার চেষ্টা করিনি, ভয় হয়েছে। যারা তোমাকে খুন করতে চেয়েছে তারা যদি আবার তোমাকে খুন করতে চায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো, আমার কি হবে? তাই তোমাকে মিথ্যে কথা বলে সব ভুলিয়ে রাখতাম, কখনো তোমাকে বুঝতে দিইনি তুমি আমাদের কেউ না। যখন তোমাকে খুঁজে পেয়েছি তোমার কাছে এমন কিছু ছিল না যেটা দিয়ে জানা যাবে তুমি কে, কি তোমার পরিচয়। তারপরও তোমার গায়ের কাপড় চোপড় এখনো যত্ন করে রেখে দিয়েছি। টিলু রোড, ঢাকা। তার মানে আমি ঢাকা থাকতাম, তাহলে তো আমাকে ঢাকা যেতে হবে। না, আমি তোমাকে ঢাকায় যেতে দেব না। আমাকে বাধা দিও না সুমি, আমাকে ঢাকা যেতেই হবে। সেখানে গেলে নিশ্চয়ই কেউ আমাকে চিনবে, তাদের কাছ থেকে জানতে পারবো কে আমি, কি আমার অতীত। আমি আইনের পক্ষের লোক না বিপক্ষের লোক তা জানতে পারবো আমার আপন বলে কেউ আছে কিনা, জানতে পারবো কারা আমাকে হত্যা করতে চায়। আমাকে ঢাকা যেতেই হবে সুমি, আমাকে ঢাকা যেতেই হবে। আচ্ছা ভাই, এখানে শ্বাস টেলার্সটা কোন দিকে? ওই সামনে দেখেন। আচ্ছা, হাত চালিয়ে কাজ কর। কবির কনস্ট্রাকশন, তিলু রোড। তুমি যাও। ভাই, এখানে শ্বাস টেলার্সটা কোন? এখানে ছিল, সেটা তো 1 বছর আগে উঠে গেছে। উঠে গেছে? এখানে এখন বিশাল বড় মার্কেট হচ্ছে। এত বড় শহরে
কার কাছে গেলে পরিচয় পাবো? কে উত্তর দেবে? আমি কে? তোর মেয়ের জামাই কই? আমি জানি না। মিথ্যা কথা কবি না। কইতাছে আমার লোকে যে মারছে ওই শোয়ে বাচ্চা কই? তোর মেয়ের জামাই কই? নইলে তোকে জানে মাইয়া ভালো। তোর মেয়ের জামাই আমার নিজের লোকটারে মাইয়া হাসপাতালে পাঠাইছে, সারা জীবনের লেগা ওরে পঙ্গু কইরা দিছে। সে অন ভালো করে হাঁটতে পারে না, সিগারেট ধরতে পারে না, মদের গ্লাস হাতে লইতে পারে না। এই ছবি এইখানে কেন? এইটা কে? এটা আমার মেয়ের জামাই সুলতান। সুলতান? সুলতান না, এইটা তো বাদশাহ। বিয়া কবে হয়েছে? 1 বছর হয়েছে। ইমন, এই লোকই কি তোকে মারছে? ভাই, এই শালায় আমাকে মারছে। শালা, এতদিনে পাইছি। এতদিন ধইরা তোরা ওরে তোর বাড়িতে লুকায় রাখছস। 1 বছর ধইরা এর শাস্তি তোরে পাইতে হইব। ধর শালি রে। চল জলদি আসুন না। আইতাছি উস্তাদ। দেখি শান্তা, তোকে আমি সেদিন বলেছিলাম সোহেল তোর ভালোবাসায় সাড়া দেবে না, তোকে কাঁদাবে। আজ সত্যি সত্যি সোহেল তোর কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। দেখ দেখ, আজ সোহেলের বিয়ে হয়ে যাচ্ছে। শান্তা, শান্তা, চুপ করে আছিস কেন? ওঠ, কথা বল, কথা বল মা। শান্তা, 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 শান্তা। ঠিক আছেন তো? পানি, পানি। এই নিন পানি। বাবা, তুমি বেঁচে থাকো বাবা, তুমি।
ফিরে এসেছিস? আমার সন্তানদের আমার বুক থেকে কেড়ে নিয়েও কি তোর শান্তি হয়নি? আমাকে পানি খাইয়ে কৃতজ্ঞতা জলে আবদ্ধ করতে চাস না? চাই না আমি তোর সেবা। আপনি আপনি আমাকে চেনেন না? খবরদার, ওই মুখে আমাকে মা ডাকবি না। তুই আমাকে মা ডাকার যোগ্য না। তোর কারণে আমার পেটে সন্তান রনিয়ার জেলে, তোর কারণে আমার মেয়ে ঋতু আজ অন্ধকার কবরে শুয়ে আছে, তোর কারণে আমার সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। আমি তোর চেহারা দেখতে চাই না। আমি তোকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। তার মানে আমাকে চেনে এমন একজন জেলখানায় আছে, নাম তার রনি। রনি? রনির সাথে দেখা করতে চান? জানেন রনিকে? ও একজন সন্ত্রাসী, দেশের শত্রু। রনির সাথে দেখা করার কারো কোনো অনুমতি নেই। আপনি এখন আসুন প্লিজ স্যার, ওর সাথে দেখা করা আমার খুব প্রয়োজন। খুব প্রয়োজন? আপনার পরিচয় কি? আমি জানি না। জানি না মানে? আপনি কি ওদের একজন? আসলামের লোক নাকি আপনি? আমার পরিচয় একমাত্র ওই রনি বলতে পারবে। আমার সাথে চালাকি করছেন? আপনি জানেন আমি কে? আপনার মতো অনেক লোককে সাইজ করে আমি এখানে এসেছি। আপনি যদি এই মুহূর্তে না যান তাহলে আমি গার্ড ডাকতে বাধ্য হব। প্লিজ স্যার, রনির সাথে দেখা না হলে আমি খুব বিপদে পড়ে যাব। একমাত্র রনি বলতে পারে আমি কে, আমার পরিচয় কি। এই কে আছো? স্যার। এই শালা খুব তেরা লোক মনে হচ্ছে, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। স্যার। খবরদার, ওদের সরে যেতে বলুন। পিছিয়ে যাও, দেখছো না ওর হাতে পিস্তল? আমাকে রনির কাছে নিয়ে চলুন, চলুন। রনি, ভাইজান, আমি রনি, আমি রনি। আমার ভাইকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ভাইকে। ভাইয়া, আমার ভাইকে ছেড়ে দাও। ভাইয়া, ভাইয়া। হ্যালো, ইন্সপেক্টর সোহেল, আমি সেন্ট্রাল জেল থেকে জেলার বলছি। বলুন স্যার। কিছুক্ষণ আগে একজন লোক সন্ত্রাসী রনির সাথে দেখা করতে এসেছিল। আমি দেখা করতে দেইনি বলে লোকটা আমার মাথায় পিস্তল ধরে আমাকে জিম্মি করে রনির সাথে দেখা করেছে। জেল পুলিশ ওকে আটক করেছে। আমার মনে হয় সেও সন্ত্রাসীদের একজন। আপনি এক্ষুনি ওকে থানায় পাঠিয়ে দিন স্যার। ওকে আমি পাঠিয়ে দিচ্ছি।
এটা ও আল্লাহ এটা আমাদের সুমি আপা আপা কথা কন আল্লাহরে কি আরবো শুনেন ভাই হ্যান্ডস আপ আবার পুলিশ স্যার স্যার মানে এসপি বাদশাহ স্যার হ্যাঁ স্যার মনে করার চেষ্টা করুন স্যার প্লিজ স্যার মনে করার চেষ্টা করুন স্যার আপনি এসপি বাদশাহ আপনি ছিলেন আমার আদর্শ সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেছিলেন সন্ত্রাসীদের সর্দার আসলামকে ধরার জন্য আপনি একের পর এক অপারেশন চালিয়ে যাচ্ছিলেন ধরেছিলেন প্রায় 100-র বেশি সন্ত্রাসীকে আপনি এসপি বাদশাহ মনে করার চেষ্টা করুন স্যার প্লিজ চেষ্টা করুন স্যার চেষ্টা করুন হ্যাঁ চেষ্টা করুন প্লিজ স্যার চেষ্টা করুন মনে করার চেষ্টা করুন স্যার প্লিজ স্যার প্লিজ স্যার আসলামের লোকদের আমরা চারিদিক থেকে ঘিরে ফেলেছি পালাবার কোনো পথ নেই দ্যাটস গুড বাবুল আমি তোমাদের 5 মিনিটের সময় দিলাম এর মধ্যে আত্মসমর্পণ না করলে আমি গুলি চালাতে বাধ্য হব বাদশাহ 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 আমি তোকে ফকির বানিয়ে ছাড়বো তুই পথে পথে পঙ্গু হয়ে ভিক্ষে করবে বাদশাহ কিছু একটা করতে হবে বাস নইলে আপনার উদ্দেশ্য কোনো জিনিস সফল হবে না আমার উদ্দেশ্য সফল করার পথে কেউ কোনোদিন বাধা দিতে পারেনি আর পারবেও না হ্যালো কি খবর সিরাজ মিয়া আমার কোনো খোঁজ খবরই নিচ্ছেন না বসে থাকার গদি যেদিন বোমা দিয়ে উড়িয়ে দেব সেদিন বুঝবেন আমি কি জিনিস আসলাম ভাই উত্তেজিত হবেন না আসলাম ভাই আজই আমি আপনাকে টেলিফোন করতাম ফোন আমাকে না ফোন করেন আপনার আইনের অফিসারদের আমার লোকজন ওই বাদশাহ অ্যারেস্ট করে থানায় ভরছে আর আপনি কি করছেন ওদের ছাড়ানোর কোনো চেষ্টা করছেন করছেন না সরি আসলাম ভাই সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে নতুন আইন করে আমাদের হাত পা বেঁধে দিয়েছে চাইলেও আমাদের কিছু করার উপায় নেই উপায় না থাকলে উপায় বের করুন কিন্তু আগামীকালের মধ্যে যদি আমার লোকেরা মুক্ত না হয় তাহলে বুঝবেন আপনি আর গদিতে থাকবেন না আসলাম ভাই আমাকে একটু সময় দিন আমি দেখছি কি করা যায় আপনি কোনো চিন্তা করবেন না আমি যেভাবে হোক ওদের ছাড়াবার ব্যবস্থা করবই
আরে কি হয়েছে বাবজান, এত চিল্লাতে আসো কা? খবর খারাপ, সর্বনাশ হয়ে গেছে। তোকে একটা কাজ করতে হবে। শোন, তোর ছোট ভাই তৌহিদকে জিম্মি করে নাটক সাজিয়ে ওদেরকে ছাড়াবার ব্যবস্থা কর। অগো ছাড়ানোর ব্যবস্থা তৌহিদের দিয়ে মই অহনি ফিট করো। সন্ত্রাসীদের মুক্তি দেওয়া সন্ত্রাসীদের মুক্তি। যে নাটক তোর বাপ সাজাইছে, বাদশা আমাদের লোকদের না ছেড়ে পারবেই না। সন্ত্রাসীদের মুক্তি দেওয়া চলবে না, চলবে না। সন্ত্রাসীদের মুক্তি দেওয়া চলবে না। এ কি করলেন সাহেব? যাদের ধরতে আমাদের ভাইরা প্রাণ দিয়েছে তাদের আপনি ছেড়ে দিলেন? ওরা মানুষ না, ওরা রাক্ষস, ওদের আপনি ছাড়বেন না প্লিজ স্যার। আপনি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে কাজটা কি ভালো করলেন? ওদের দাবির কাছে মাথা নত করা কি ঠিক হলো? না, তা ঠিক নয়। আমি শুধুমাত্র নিজের ছেলের জীবন বাঁচানোর জন্য ওদের ছেড়ে দিলেন? আহা, বুঝতে পারছেন না কেন? জাতির বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই আমরা ওদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশের একজন সুনাগরিক সন্ত্রাসীদের হাতে জিম্মি, তাকে উদ্ধার করা আমাদের দায়িত্ব। তাছাড়া তৌহিদ আমার নিজের সন্তান। কিন্তু আমরা তো শুনেছি আপনার ছেলে তৌহিদ সন্ত্রাসী আসলামের সেকেন্ড ইন কমান্ড, সুইসাইড স্কোয়াডের কমান্ডার হয়ে কাজ করছে। আরে মিথ্যে কথা। আমার ছেলে বিদেশে লেখাপড়া করে, কিছুদিনের জন্য দেশে বেড়াতে এসেছিল, আর বেড়াতে এসেই পড়েছে বিপদে। আমার ছেলে বন্দুকের নলের মুখে বসে মৃত্যুর অপেক্ষা করছে। আমাদের মনে হচ্ছে সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার জন্য এটা আপনারই সাজানো নাটক। আসলাম খানের সাথে আপনার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। কি আজে বাজে কথা বলছেন? সন্ত্রাসীদের নিয়ে এমনিতে আমরা টেনশনে আছি। আমি আমার ছেলের কথা ভাবছি না, এই মুহূর্তে ভাবছি আমার দেশের কথা। আপনাদের মতো সাংবাদিকরা এই সন্ত্রাসীদের নিয়ে লেখালেখি করে পুরো দেশটার 12টা বাজিয়ে দিয়েছেন। আপনাদের সময় দেওয়ার মতো সময় আমার নেই। আমি চলি, আসি। আমাদেরকে অ্যারেস্ট করেও আটকে রাখতে পারেনি। আরে আমাদের আসলাম খান হলো সত্যিকারের পুরুষ, ওকে 1000বার সালাম সালাম। আর তোদের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সবকটা হিজড়া হিজড়া। সন্ত্রাসীদের মুক্তি দেওয়া চলবে না, চলবে না। সন্ত্রাসীদের মুক্তি দেওয়া চলবে না, চলবে না। কি বলেছিস তোরা? পুলিশ হিজড়া? এবার নিজের চোখে দেখ কে হিজড়া আর কে পুরুষ মানুষ। অরে প্রশাসন শান্তি নীতিতে চলছে বলে তোদের মতো ক্রিমিনাল আর জঙ্গি হওয়ার সুযোগ পায়। আমাদের হাত যদি প্রশাসন খুলে দিত, তখন 24 ঘন্টার মধ্যে তোদের মতো জঙ্গিদেরকে এদেশের বুকে কবর দেবার ক্ষমতা পুলিশের আছে। তোদের মতো ক্রিমিনালদের জন্য আদালতের সময় বরবাদ করার কোনো মানে নেই। তাই তোকে আমি এখন সেই সাজা দেব যে সাজা তোকে আদালত শোনাতো। খবরদার এসপি, আর একটু নড়লে গুলি ঘুরিয়ে দেব। তোর হাতের অস্ত্র ফেলে দে বলছি। আজ সকালে একদল সন্ত্রাসী জিম্মি করে বিমানে পালিয়ে যাবার সময় এএসপি বাদশার প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পরাস্ত হয়। এএসপি বাদশা
একাই আমার 16 জন মানুষকে শেষ করে দিয়েছে, কিন্তু তাতে কি আমার মাথার একটা চুলের সমান শক্তিও সে নষ্ট করতে পারেনি। কিন্তু আমি নষ্ট করে দেব ওর জীবন। ওই একটা অফিসারকে সরিয়ে দিতে পারলেই এ দেশের মাটিতে কেউ আমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, কেউ না। কিভাবে বাদশা নিজেকে কি মনে করো? ও কি পুলিশের আইজি? ও কি দেশ চালানোর দায়িত্ব নিয়েছে যে যা ইচ্ছা তাই করবে? উনি ওনার ডিউটি পালন করছিলেন স্যার। এই ইন্সপেক্টর, চুপ, একদম চুপ। কি ডিউটি পালন করছিল ওই বাদশা? তোমাদের কাজ দেশের রাস্তাঘাটে অলিতে গলিতে সন্ত্রাসী মাস্তান ধরা। এইসব বড় বড় ব্যাপারে নাক গলাতে তোমাদের কে বলেছে? নাক গলাবো আমরা নেতারা, যারা অনেক কাঠখড় পুড়িয়ে পাওয়ারে বসেছি দেশ চালানোর জন্য। আর সেই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের, সেটাও আপনাদের মনে রাখতে হবে। এই, কোথায় কখন কি কাজ করতে হবে তা তোমাদের কাছ থেকে শিখতে হবে নাকি? এসপি বাদশা অন ডিউটি। স্টাইল করে আসা যাওয়া করলে দায়িত্ব শেষ হয় না বাদশা। তুমি আজ এয়ারপোর্টে কেন গিয়েছিলে? কে হুকুম দিয়েছিল তোমাকে, আইজি না প্রধানমন্ত্রী? কোন হুকুম ছাড়া তুমি এয়ারপোর্টে গিয়ে কি প্রমাণ করতে চেয়েছিলে বলো, উত্তর দাও। প্রমাণ আমি করতে চাই না, প্রমাণ তোরা করতে চাস। ভোটের জন্য দেশের মানুষের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চাস, টাকার জন্য ক্রিমিনালদের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চাস, ক্ষমতার জন্য সরকারের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চাস। কিন্তু আমার কারো কাছে ভালো থাকার প্রয়োজন নেই। আমি তাই করি যা আমার কর্তব্য আমাকে করতে বলে। এই ডিউটিকে তোকে হাত তুলতে বলেছে? আমি তোকে জানিস আমি কে? জানি, কিন্তু চোখ রাঙানিতে আমি ভয় পাই না। ভয় কাকে বলে আমি তোকে দেখিয়ে দেবো অফিসার। আমি তোর চাকরি খাবো। আমার চাকরি কোনো খেলার মাঠের ফুটবল না যে কেউ লাঠি দিলে উড়ে যাবে। সরকার আমার গায়ে পোশাক দিয়েছে, কোমরে পিস্তল দিয়েছে, পিস্তলে গুলি ভরে দিয়েছে। কেউ ক্রাইম করে তাকে বাধা দিতে, গুলি করে তাকে জখম করতে হাকিম নড়বে, তবু হুকুম নড়বে না। জনগণের কোন শত্রুকে আমি ক্ষমা করতে পারি না। চিনতে পারিস, এটা সন্ত্রাসী চুন্নুর মোবাইল। যে মোবাইলে জিম্মিদের ছেড়ে দেবার আগে 40 বার ফোন করেছিলে, যা প্রমাণ করবে ওই সন্ত্রাসীদের সাথে যোগাযোগ আছে। জিম্মিদের ছেড়ে দেবার জন্য পুরো নাটক সাজিয়েছিস। যে সন্ত্রাসীদের ধরতে আমরা আমাদের জীবনের পরোয়া পর্যন্ত করি না, সেই সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে ছেড়ে দিতে চেয়েছিস। দেশের ইজ্জত খোলা বাজারে নিয়ম করেছিস। সবচেয়ে বড় ক্রিমিনাল দেশদ্রোহী। ইয়েস, দেশদ্রোহী। আয় অফিসার, মোর বাবার নামে তুই মিথ্যা কলঙ্ক দিতে আসো। মোর বাবার চরিত্র মসজিদে ইমামের থেকে পবিত্র। পবিত্র? হ্যাঁ, হারামজাদা, তুই যেমন তোর বাপও তেমন। তোর বাপ সেই ইমাম যে পবিত্র কোরআন শরীফ পড়াচ্ছে, অবৈধ পথে কামাই করা টাকা গুনতে বেশি সময় কাটায়। আমার কাছে তোর বাপের নামে সাফাই গাইতে হবে না। হাতে মাত্র 5 মিনিট সময় আছে। এর মধ্যে নিকটস্থ থানায় গিয়ে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে ডায়েরি করে আমাকে ফোন কর, নয়তো ছেলের মুখের গ্রেনেডের পিন আমি খুলে নেব, আর সেই সাথে টুকরো টুকরো হয়ে যাবে সন্তানের দেহ। না না, আমার সন্তানকে মারিস না অফিসার। তোর যত টাকা লাগে আমি দেবো। এই, আমি টাকার জন্য দেশকে নিলাম করব। আমি কোনো ঘুষখোর অফিসার নই যে টাকার জন্য দেশকে বারবার পেটচোত করব। আমি এদেশের পুলিশ বাহিনীর একজন সিপাহী, যার কাছে নিজের ধর্মের পর আইনের মর্যাদা অনেক বেশি। 5 মিনিটের মধ্যে 20 সেকেন্ড চলে গেছে, আর মাত্র 4 মিনিট 40 সেকেন্ড বাকি। না না, আমি যাচ্ছি, আমি এক্ষুনি থানায় যাচ্ছি।
সালাম আলাইকুম স্যার, আপনার অবস্থা কেন স্যার? আরে রাখো তোমার অবস্থা, আগে খাতা কলম দাও। নিন স্যার। হ্যালো হ্যালো, স্যার স্যার কি হয়েছে স্যার? স্যার হ্যালো স্যার, সে তো মারা গেছেন স্যার। স্যার, শক সামলাতে পারেনি, মারা গেছে। কোনো অসুবিধা নেই, দেশের একটা বেঈমান কমে গেলে দেশের কিছুই হবে না। বাদশার এত বড় সাহস, আমার প্রাণ বাঞ্চার করে দিয়েছে। ওর জন্য মারা গেছে আমার আজিজ, আমার বন্ধু নেতা সিরাজ। ওর জন্য আমার সঙ্গীরা আবার জেল হাজতে। জি বস, শুধু তাই না, কাবিলার মুখের ভিতরে আরামদায়ক গ্যানেট বলে দিছিল, আর একটু হলে কাবিলা ইতিহাস হয়ে যায়। চুপ! বাদশাহ, তুই যতই চেষ্টা করিস আসলামের বিপ্লব তুই থামাতে পারবি না। এই দেশে বেকার বেশি, চাকরির প্রলোভন দেখিয়ে আমি আরো সঙ্গে জোগাড় করতে পারবো, আমার দলকে আরো সুসংহত করব। এই আসলাম চাইলে কি করতে পারে তার প্রমাণ তুই পাবি, খুব শীঘ্রই পাবি, অবশ্যই পাবি। তুই তৈরি থাক, আমি তোকে মারবই। তাড়াতাড়ি টিভিটা ছাড়, দেখ টিভিতে আমার বাদশাকে দেখাচ্ছে। তাই নাকি মা? কনগ্রাচুলেশন বাদশাহ। প্লিজ স্যার, এখন কিছু বলুন স্যার। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, আপনারা আজ যে পদক দিয়ে আমাকে ভূষিত করলেন তার দাবিদার আমি নই, তার সত্যিকার দাবিদার আমার মা। অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যাবার পর যিনি আমাকে মায়ের স্নেহে তার বুকে টেনে নিয়েছেন, নিজের সন্তানদের পাশে শুয়ে রেখে আমাকে ঠাঁই দিয়েছেন নিজের কোলে, আমাকে সুশিক্ষিত করে তুলেছেন, আমাকে পুলিশের চাকরি করার যোগ্য বানিয়েছেন। এই গৌরবের ভাগীদার শুধু আমি নই, ভাগীদার আমার ছোট বোন, ভাইয়া যে নিজের রক্তের ভাইয়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসে। এই গৌরব আমার ছোট ভাই রনির, যে তার বাবার মতো আমাকে শ্রদ্ধা করে। আল্লাহ, তোমার কাছে হাজার শুকুর, তুমি বাদশার মতো ছেলেকে মানুষ করার সুযোগ আমাকে দিয়েছো। আর তোমাকে মা ডাকার সুযোগ পেয়েছি বলে আমার জীবনে ধন্য। ভাইয়া কেমন আছিস বল? মা, মা আমার মা, লক্ষ্মী মা, মা। এই না, ছেড়ে দিলাম। বেঁচে থাক বাবা। জানিস ভাইয়া, এই মাত্র না তোকে টিভিতে দেখাচ্ছিল। আরে দেখাবে না, দেখতে হবে না আমি কার সন্তান। তুমি যদি সেদিন আমাকে আশ্রয় না দিতে মা, নিজের সন্তানের মতো মানুষ না করতে, তাহলে আজ বাদশা পুলিশ অফিসার হতো না। দোয়া করি বাবা, এর চেয়ে আরো বড় বড় কৃতিত্ব তুই দেখাবি। ঋতু, এগুলো কারা রে? পাশের বাসার ছেলে মেয়ে সারাদিন আমাদের বাসায় আমাদের নিয়ে ব্যস্ত থাকে, আর আমি মাঝে মাঝে ওদের পড়া দেখিয়ে দেই। ভেরি কি আর গুড। করবো বল, নিজের নাতিপুতির চেহারা তো দেখতে পাবো না, তাই এই বাচ্চাগুলো নিয়ে ব্যস্ত থাকি। দেখবে মা, দেখবে এই ঋতুর বিয়ে দিয়ে দাও, ভাইয়া। খুব তাড়াতাড়ি নাতি নাতির চেহারা দেখবে। ভাইয়া, ভালো হবে না কিন্তু। বাবা, বাচ্চা। আমি এত তাড়াতাড়ি বিয়ে করবোই না। আচ্ছা বাবা, আচ্ছা, বিয়ে শাদী করা লাগবে না। তোর পড়াশোনার খবর কি তাই বল? এই তো একটু পরে কলেজে যাব ভাইয়া। এই নাও। কিরে ঋতু, এত দেরি করলি কেন? দেরি মানে তুই জানিস না, বডি চেক আপ করার জন্য আজ না কলেজে মেডিকেল টিম এসেছে। ও তাই তো, চল চল আগে চেক আপ করিয়ে নেই, চল। সরি। ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার বলছে সরি।
আচ্ছা, আপনি আমার পেছনে এভাবে লেগে আছেন কেন? যেখানে যাই সেখানে আপনি কি চান? আপনি আমার কাছে প্রেম, ভালোবাসা। আপনি 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 একটা কি? আপনি একটা গরু। আই আই চল। আচ্ছা, আমি গরু না মানুষ, তোমাকে আমি ঠিকই বোঝাবো। এভরিথিং ইজ কোয়াইট নর্মাল। ম্যাডাম, প্রিন্সিপাল স্যারের রুমে আপনার ফোন এসেছে, আসুন। চলো। সবুজের সাথে তো দেখা হয়েছিল। শুধু দেখা, ওকে নিয়ে কত জায়গায় ঘুরলাম, বেড়ালাম, ছবি দেখলাম। তাহলে তো তোর দিন ভালোই কাটছে। আপা আপনি যান। আচ্ছা। ওই স্ট্রেচারে গিয়ে শুয়ে পড়ুন। ইয়ে মানে ডাক্তারের কাছে কোনো কিছু গোপন করা উচিত নয়। কামন, শুয়ে পড়ুন। ঠিক আছে। ঠিক আছে। দেখছো শালার কপাল। তুমি ইয়ে মানে দাঁড়াও, তোমার যাই তো মালা। আরে কোথায় গেল? আরে এই কোথায় যাচ্ছিস? এই ধর, পালাতে দিস না। বদমাসটা কি করেছিল ঋতু? ডাক্তারের মতো অ্যাপ্রন মাস্ক পরে আমি সবকিছু দেখে নিয়েছে। চিনতে পেরেছিস বদমাসটা কে? হ্যাঁ, থার্ড ইয়ারের আকাশ। কি বলছিস? রুবি, ছেলেদের মেডিকেল চেকআপ কোথায় হচ্ছে রে? কেন? ছেলেদের কমন রুমে। দাঁড়াও চান্দু, তোমার এমন অবস্থা করব জীবনে আর কোনো মেয়ের দিকে চোখ উঁচু করে তাকাবে না। তোর পীড়িতের কপালে জুতা না থাক, ঝাড়ু বাড়ি। গেলি তো গেলি, নিজে হাউস মিটাইতে পারলি না, আবার আমাকেও দেখতে দিলি না। ঠিক বলেছিস। তোরা কিছু দেখতে না পেলে আমার কি দোষ? বেশি কথা বলিস না। আরে আমি যা দেখেছি তাতে আমার চলবে দোষ? আমার কি রূপ মেয়েটির, যেমন গায়ের রং তেমনি ফিগার। এই শালা দুইটা কথা বলে তোকে খুব না থাক। আজ তোর একদিন আর আমার যে কদিন লাগে। এক্সকিউজ মি ম্যাডাম। শার্ট প্যান্ট খুলে ওই স্ট্রেচারে শুয়ে পড়ুন। ডায়লগটা আগে কোথাও শুনেছি মনে হচ্ছে। জি না না না, কিছু না, কিন্তু আপনি তো আই মিন মেয়ে মানুষ, তাই। ডাক্তার ছেলে হোক আর মেয়ে হোক, ডাক্তারের কাছে লজ্জা পেলে চলবে কেন? জি জি যান তাড়াতাড়ি ওই স্ট্রেচারে শুয়ে পড়ুন। জি। ইনজেকশন দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরে গেল কোথায়? আরে তুমি? হ্যাঁ আমি। এই ছাড়ো বলছি। না, ছাড়বো না। আজ তোমাকে আমার মনের কথা বলবো। মানে? মানে প্রথম যেদিন তোমাকে আমি কলেজে দেখেছি সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করো তাহলে আমিও হয়তো বাঁচবো না। আকাশ। হ্যাঁ ঋতু, সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বলো, তুমি আমার ভালোবাসা গ্রহণ করে নেবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম আমার অনেক শুনেছেন, কিন্তু সরাসরি মোলাকাত হয়নি। অধমকে লোকে আসলাম ভাই নামে জানে। পুরো দেশের পুলিশ যার নামের বুলেট নিয়ে বেড়াচ্ছে, অথচ দেশের কোন থানায় তার নামে কোনো কেস নেই। সেই আসলাম আপনার কাজের পুরস্কার দেবার জন্য
আপনার কাছে এসেছে। দেশদ্রোহীর কাছ থেকে আমি কোনো পুরস্কার আশা করি না। পুরস্কারের আশা না করলেও বুলেটের আশা তো নিশ্চয়ই করেন। আমার দলের লোকদেরকে একের পর এক জেলে ভরেছিস তুই, আমার সমস্ত রসদ আটক করেছিস তুই, আর তাই তোকে বুলেটের মালা পরিয়ে দিতে এসেছি আমি। শেষবারের মতো কলেমা পড়ে নে। 5 কলেমা সব কয়টা আমার কলমের ভিতরে প্রতিটা মুহূর্তে উচ্চারিত হয়। নতুন করে কলেমা পড়ার প্রয়োজন আমার নেই, কিন্তু তোদের আছে। এখন পর্যন্ত কোনো জেল তৈরি হয়নি যে আমাকে আটকে রাখবে, এমন কোন আদালত তৈরি হয়নি যে আমাকে সাজা দেবে। তার আগেই আমি বের হয়ে দেশের ক্ষমতা দখল করে নেব, শেষ করে দেব আমার সব শত্রুদের। এসপি, আমার আঘাতে কোনো শব্দ হবে না, তুই বুঝতেই পারবি না আমি কোন দিক থেকে তোকে আঘাত করব। স্যার, সোহেল আসলাম খানের দিকে খেয়াল রাখবে। আমি একটু বাসায় যাচ্ছি, আমার ছোট ভাই আজ কলেজ হোস্টেল থেকে ফিরছে। কোনো সমস্যা হলে আমাকে ফোনে ইনফর্ম করবে। ইয়েস স্যার। দ্যাটস গুড। হ্যাঁ, মাইয়া মাসের গায়ে কিভাবে ধরতে জানেন না? এই দেখেন তো কিভাবে হাতে সাপ পড়ে গেছে। আমার শরীরটাকে এত বস্তা নাকি? হ্যাঁ, যে যেমনি চাইলাম এমনি ধরলাম। ওই পাইছেনটা কি? আপনি পাইছেনটা কি জানেন? আমরা কত বড় খানদানের মাইয়া। আমার খালাতো বোনের ননদের চাচাতো ভাই একজন এমপি। এই এমপি বোঝেন? এমপি মানে কি? আমার ফুফাতো ভাইয়ের সুমন্দি শালা একজন হাইকোর্টের জজ। হ্যাঁ, আমার মামাতো ভাইয়ের বউয়ের তালতো ভাই একজন আর্মি নায়েব সুবেদার। আর আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? আপনার সাহস তো কম না। আপনি যে কেমন ঘরের লোক তা তো বোঝাই যাচ্ছে। বুক থেকে আঁচল যে সরে গেছে সে খেয়ালই তো নেই। এই মিয়া, ওর ব্যাগ দেন। আরে কি দেখলাম? এত ঘন ঘন বাইরে বের হচ্ছেন আর ঢুকছেন কেন? স্টেশন এসে গেছে, একবার বের হতে পারেন না? বাইর হমু কি কইরা? আমার যে লোক আসার কথা সে তো নিতে আসে নাই। আপনি যাবেন কোথায়? আমার মামা তো বোনের দেওয়ারের ফুফা আমারে কইছে স্টেশন থেকে বাইর হইয়া রিক্সাওয়ালারে কইতে কদমতলা যাইতে। সেইখান থেকে 10 নম্বর বাস ধইরা ওই সদরঘাট। এত ঘোরাঘুরি না করে ঠিকানা দিলেই পারেন। ওহো, ঠিকানা এই তো দিতাছি। ঠিকানা আগে চাইলেই পারতেন। এত কথা বাড়ানোর কি দরকার ছিল? হ্যাঁ, আরে আরে আমার ঠিকানা কই হারাই গেল। ঠিকানা ছাড়া আমি জায়গা মতো কেমনে যাবো? আমার ঠিকানা এখন আমার কি হইব রে? ও ঠিকানা খুঁজতে থাক, আমি তাড়াতাড়ি ভাগি। এখন কি হইব? এই ঢাকা ঠিকানা স্যার আমি বাসায় যাবো কেমনে কইরা? ওই মিয়া, হ্যাঁ, আরে এই বোকা লোকটা গেল কই? হ্যাঁ, মা, ভাইয়া, আরে রনি, আরে ভাইয়া,
কংগ্রাচুলেশন ভাইয়া। আসলামকে ধরে তুমি একটা যা কাজ করেছো না। আরে বাদ দাও সব কথা, বল তুই কেমন আছিস? ফার্স্ট ক্লাস। হ্যাঁ, গুড। মা, ভাইয়া, মা দেখো ভাইয়া এসেছে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। রনি, এতদিন পর বুঝি মায়ের কথা মনে পড়লো বাবা? হ্যাঁ মা, পরীক্ষা শেষ না করে তো আর আসতে পারি না। ভালো করেছিস বাবা। ভাইয়া খালি হাতে এসেছিস বুঝি? ভাইয়া আমার জন্য কিছু আনিসনি? এনেছি, তোর জন্য বরের ঠিকানা এনেছি, একেবারে বিয়ে দিয়ে দেবো। ভাইয়া আহা ঋতু থাম তো, রনি এত দূর জার্নি করে এসেছে। ভাইয়া দেখো না, দেখো না ভাইয়া কি করছে। রনি চুপ কর তো। আমার কি দোষ মা? ঠান্ডা লেগে আমার মুখটা বাঁকা হয়ে গেছে। মা খিদে পেয়েছে, চলো চলো। চল চল চল। আরে আরে কই যাইতেছেন? আমি কই যামু, কিভাবে যামু ঠিক করে দিয়া তারপর যান। কে তুমি মা? আমি কে তা আপনার ছেলেরে জিজ্ঞেস করে দেখেন। কি ভাইয়া ভাবি নাকি? বড় ভাইয়ের আগেই তুই বিয়ে সেরে ফেললি? আরে না না, কিসের ভাবি? এই মেয়ে, তুমি আমার বাড়িতে এসেছো কেন? কি চাও তুমি? আমার ঠিকানা দেন, আমি চলে যাই। কিসের ঠিকানা? ও মা, গাড়িতে যে আপনি আমার হাতের ঠিকানা হারাই ফেললেন সেই ঠিকানা। ঠিকানা ছাড়া আমার মতো সুন্দরী মাইয়া কি রাস্তায় রাস্তায় একা ঘুরে বেড়াবো নাকি? মা আপনি বলেন। না না, তা কি করে হয়? ঠিক কইছেন, তাই তো না সাথে সাথে আমি এইখানে চলে আইছি। ঠিকানা না পাওয়া পর্যন্ত আমার তো যাওয়ার জায়গা নাই। কিন্তু ঠিকানা তুমি মুখস্থ করে রাখোনি? না। তাহলে তো বিপদ। মা, কি করা যায় বলো তো? কিছুই না, যতদিন ও ঠিকানা খুঁজে না পাবে ততদিন এই বাড়িতে ও ঋতুর কাছেই থাকবে। থ্যাংক ইউ মা, আপনি সত্যি খুব ভালো। এই কিসের ভালো? মা তুমি কি পাগল হয়ে গেছো? এই রাস্তার মেয়েকে বাড়িতে জায়গা দেবে? কিসের রাস্তার মাইয়া? আপনি জানেন আমার বাপ দাদা ভাওলের জমিদার ছিল, আমাকে হাতি সালে হাতি আর ঘোড়া সালে ঘোড়া ছিল। সেই ঘোড়া নিয়েই ঢাকায় আসতেন, ট্রেনে আসার কি দরকার ছিল? আহা, কথা বাড়িয়ে লাভ নেই। এই ঋতু, তুই ওকে বরং গেস্ট রুমে নিয়ে যা। আচ্ছা ভাইয়া, যা। এসো চলো। এসো মা, চল। এসো বাবা। ঘোড়া না ছাই। দুটো প্রশ্নের উত্তর দিলেই তোর উপর টর্চার বন্ধ হতে পারে আসলাম। বল, তোর সাথে আর কে কে আছে? বল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি। এভাবে চুপ থাকলে কিছু করতে পারবি না। তোর মিশন ব্যর্থ হয়েছে। ইউ হ্যাভ ফিনিশড। না, আমি না, তুই, তোরা তোদের দেশ ধ্বংস করে দেব, কিন্তু তোরা আমার কিছুই করতে পারবি না। না আসলাম, না। চাইলেই আমি তোকে এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোর মুখ থেকে আমি সব তথ্য বের করতে না পারবো ততক্ষণ তুই জীবিত থাকবি। বল, তোর সাথে আর কে কে আছে? কারা তোকে বোমা আর অস্ত্র সাপ্লাই দেয়? বলবো না, শত চেষ্টা করেও তোরা আমার কাছ থেকে কিছুই বের করতে পারবি না। সোহেল স্যার, যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে আসল সত্য বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত টর্চার চালাবে। ওকে স্যার। এই দাঁড়া দাঁড়া, মেয়েতেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া কইতেছি। ওই কই যাস? এই কই যাস? আরে গেল কই? দাঁড়া, আরে এই বিচ্ছুগুলা গেল কই? আল্লাহ রে, দাঁড়া, তোরই আল্লাহ আমি বের করছি। হ্যাঁ, দেখাবার পর থেকে তুই আমার পিছু নিয়েছিস, ট্রেনে আমার সঙ্গে নাটক করে বাসা পর্যন্ত পিছু পিছু এসেছিস। হ্যাঁ, দখল করে নিয়েছিস আমার বেডরুম। হ্যাঁ, আর এখন আমার গায়ে হাত। হ্যাঁ, আজ তোর একদিন কি আমার একদিন।
মুন্সি দুইটা ভাইবা মারছিলাম, তাই বলে তুমি আমার কাপড় দিলা, এভাবে আমার পালাই দিবা। আমার কোমরটা বুঝে গেছে আমার তো কি মুশকিল। ব্লাউজ আছিল। খবরদার খবরদার খবরদার, কাঁদবে না কাঁদবে না, চুপ করো চুপ করো। আমি তোমাকে 1 ডজন ব্লাউজ বানিয়ে দেবো, চুপ করো চুপ করো। মা যদি তোমার কান্না শুনে তাহলে কিন্তু আমি ছাদের থেকে ফেলে দেবো তোমাকে। চুপ করো। আমার কোমরটা যে ভেঙে গেছে, কি হইব? কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, আমি এক্ষুনি তোমাকে মেসেজ করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। হ্যাঁ 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 সত্যি বলছি সত্যি বলছি। দেখি দেখি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম আমার অনেক শুনেছেন, কিন্তু সরাসরি মোলাকাত হয়নি। অধমকে লোকে আসলাম ভাই নামে জানে। পুরো দেশের পুলিশ যার নামের বুলেট নিয়ে বেড়াচ্ছে, অথচ দেশের কোন থানায় তার নামে কোনো কেস নেই। সেই আসলাম আপনার কাজের পুরস্কার দেবার জন্য আপনার কাছে এসেছে। দেশদ্রোহীর কাছ থেকে আমি কোনো পুরস্কার আশা করি না। পুরস্কারের আশা না করলেও বুলেটের আশা তো নিশ্চয়ই করেন। আমার দলের লোকদেরকে একের পর এক জেলে ভরেছিস তুই, আমার সমস্ত রসদ আটক করেছিস তুই, আর তাই তোকে বুলেটের মালা পরিয়ে দিতে এসেছি আমি। শেষবারের মতো কলেমা পড়ে নে। 5 কলেমা সব কয়টা আমার কলমের ভিতরে প্রতিটা মুহূর্তে উচ্চারিত হয়। নতুন করে কলেমা পড়ার প্রয়োজন আমার নেই, কিন্তু তোদের আছে। এখন পর্যন্ত কোনো জেল তৈরি হয়নি যে আমাকে আটকে রাখবে, এমন কোন আদালত তৈরি হয়নি যে আমাকে সাজা দেবে। তার আগেই আমি বের হয়ে দেশের ক্ষমতা দখল করে নেব, শেষ করে দেব আমার সব শত্রুদের। এসপি, আমার আঘাতে কোনো শব্দ হবে না, তুই বুঝতেই পারবি না আমি কোন দিক থেকে তোকে আঘাত করব। স্যার, সোহেল আসলাম খানের দিকে খেয়াল রাখবে। আমি একটু বাসায় যাচ্ছি, আমার ছোট ভাই আজ কলেজ হোস্টেল থেকে ফিরছে। কোনো সমস্যা হলে আমাকে ফোনে ইনফর্ম করবে। ইয়েস স্যার। দ্যাটস গুড। হ্যাঁ ভাইয়া মাসের গায়ে কিভাবে ধরতে জানেন না? এই দেখেন তো কিভাবে হাতে সাপ পড়ে গেছে। আমার শরীরটাকে এত বস্তা নাকি? হ্যাঁ, যে যেমনি চাইলাম এমনি ধরলাম। ওই পাইছেনটা কি? আপনি পাইছেনটা কি জানেন? আমরা কত বড় খানদানের মাইয়া। আমার খালাতো বোনের ননদের চাচাতো ভাই একজন এমপি। এই এমপি বোঝেন? এমপি মানে কি? আমার ফুফাতো ভাইয়ের সুমন্দি শালা একজন হাইকোর্টের জজ। হ্যাঁ, আমার মামাতো ভাইয়ের বউয়ের তালতো ভাই একজন আর্মি নায়েব সুবেদার। আর আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? আপনার সাহস তো কম না। আপনি যে কেমন ঘরের লোক তা তো বোঝাই যাচ্ছে।
বুক থেকে আঁচল যে সরে গেছে সে খেয়ালই তো নেই। এই মিয়া ওর ব্যাগ দেন। আরে কি দেখলাম? এত ঘন ঘন বাইরে বের হচ্ছেন আর ঢুকছেন কেন? স্টেশন এসে গেছে, একবার বের হতে পারেন না? বাইর হমু কি কইরা? আমার যে লোক আসার কথা সে তো নিতে আসে নাই। আপনি যাবেন কোথায়? আমার মামা তো বোনের দেওয়ারের ফুফা আমারে কইছে স্টেশন থেকে বাইর হইয়া রিক্সাওয়ালারে কইতে কদমতলা যাইতে, সেইখান থেকে 10 নম্বর বাস ধইরা ওই সদরঘাট। এত ঘোরাঘুরি না করে ঠিকানা দিলেই পারেন। ওহো ঠিকানা এই তো দিতাছি। ঠিকানা আগে ফেলেই পাচ্ছেন, এত কথা বাড়ানোর কি দরকার ছিল? হ্যাঁ আরে আরে আমার ঠিকানা কই হারাই গেল। ঠিকানা ছাড়া আমি জায়গা মতো কেমনে যাবো? আমার ঠিকানা এখন আমার কি হইব রে? ও ঠিকানা খুঁজতে থাক, আমি তাড়াতাড়ি ভাগি। এখন কি হইব? এই জায়গা ঠিকানা ছাড়া আমি বাসায় যাবো কেমনে কইরা? ওই মিয়া, হ্যাঁ আরে এই বোকা লোকটা গেল কই? হ্যাঁ মা, ভাইয়া, আরে রনি, আরে ভাইয়া, কংগ্রাচুলেশন ভাইয়া। আসলামকে ধরে তুমি একটা যা কাজ করেছো না। আরে বাদ দে সব কথা, বল তুই কেমন আছিস? ফার্স্ট ক্লাস। হ্যাঁ গুড। মা, ভাইয়া, মা দেখো ভাইয়া এসেছে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। রনি, এতদিন পর বুঝি মায়ের কথা মনে পড়লো বাবা? হ্যাঁ মা, পরীক্ষা শেষ না করে তো আর আসতে পারি না। ভালো করেছিস বাবা। ভাইয়া খালি হাতে এসেছিস বুঝি? ভাইয়া আমার জন্য কিছু আনিসনি? এনেছি, তোর জন্য বরের ঠিকানা এনেছি, একেবারে বিয়ে দিয়ে দেবো। ভাইয়া আহা ঋতু থাম তো, রনি এত দূর জার্নি করে এসেছে। ভাইয়া দেখো না, দেখো না ভাইয়া কি করছে। রনি চুপ কর তো। আমার কি দোষ মা? ঠান্ডা লেগে আমার মুখটা বাঁকা হয়ে গেছে। মা খিদে পেয়েছে, চলো চলো। চল চল চল। আরে আরে কই যাইতেছেন? আমি কই যামু কিভাবে যামু ঠিক করে দিয়া তারপর যান। কে তুমি মা? আমি কে তা আপনার ছেলেরে জিজ্ঞেস করে দেখেন। কি ভাইয়া ভাবি নাকি? বড় ভাইয়ের আগেই তুই বিয়ে সেরে ফেললি? আরে না না, কিসের ভাবি? এই মেয়ে, তুমি আমার বাড়িতে এসেছো কেন? কি চাও তুমি? আমার ঠিকানা দেখ, আমি চলে যাই। কিসের ঠিকানা? ও মা, গাড়িতে যে আপনি আমার হাতের ঠিকানা হারাই ফেললেন সেই ঠিকানা। ঠিকানা ছাড়া আমার মতো সুন্দরী মাইয়া কি রাস্তায় রাস্তায় একা ঘুরে বেড়াবো নাকি? মা আপনি বলেন। না না, তা কি করে হয়? ঠিক কইছেন, তাই তো না সাথে সাথে আমি এইখানে চলে আইছি। ঠিকানা না পাওয়া পর্যন্ত আমার তো যাওয়ার জায়গা নাই। কিন্তু ঠিকানা তুমি মুখস্থ করে রাখোনি? না। তাহলে তো বিপদ। মা, কি করা যায় বলো তো? কিছুই না, যতদিন ও ঠিকানা খুঁজে না পাবে ততদিন এই বাড়িতে ও ঋতুর কাছেই থাকবে। থ্যাংক ইউ মা, আপনি সত্যি খুব ভালো। এই কিসের ভালো? মা তুমি কি পাগল হয়ে গেছো? এই রাস্তার মেয়েকে বাড়িতে জায়গা দেবে? কিসের রাস্তার মাইয়া? আপনি জানেন আমার বাপ দাদা ভাওলের জমিদার ছিল, আমাকে হাতি সালে হাতি আর ঘোড়া সালে ঘোড়া ছিল। সেই ঘোড়া নিয়েই ঢাকায় আসতেন, ট্রেনে আসার কি দরকার ছিল? আহা, কথা বাড়িয়ে লাভ নেই। এই ঋতু, তুই ওকে বরং গেস্ট রুমে নিয়ে যা। আচ্ছা ভাইয়া, যা। এসো চলো। এসো মা, চল। এসো বাবা। ঘোড়া না ছাই। দুটো প্রশ্নের উত্তর দিলেই তোর উপর টর্চার বন্ধ হতে পারে আসলাম। বল, তোর সাথে আর কে কে আছে? বল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি। এভাবে চুপ থাকলে কিছু করতে পারবি না, তোর মিশন ব্যর্থ হয়েছে। ইউ হ্যাভ ফিনিশড। না, আমি না, তুই, তোরা তোদের দেশ ধ্বংস করে দেব, কিন্তু তোরা আমার কিছুই করতে পারবি না। না আসলাম না। চাইলেই আমি তোকে এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোর মুখ থেকে আমি সব তথ্য বের করতে না পারবো ততক্ষণ তুই জীবিত থাকবি। বল, তোর সাথে আর কে কে আছে? কারা তোকে বোমা আর অস্ত্র সাপ্লাই দেয়? বলবো না,
শত চেষ্টা করেও তোরা আমার কাছ থেকে কিছুই বের করতে পারবি না। সোহেল স্যার, যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে আসল সত্য বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত টর্চার চালাবে। ওকে স্যার। এই দাঁড়া দাঁড়া মেয়েতেছি, দাঁড়া 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 এই দাঁড়া দাঁড়া করতেছি। ওই কই যাস? এই কই যাস? আরে গেল কই? দাঁড়া, আরে এই বিচ্ছুগুলা গেল কই? আল্লাহ রে, দাঁড়া, তোরই আল্লাহ আমি বের করছি। হ্যাঁ, দেখাবার পর থেকে তুই আমার পিছু নিয়েছিস, ট্রেনে আমার সঙ্গে নাটক করে বাসা পর্যন্ত পিছু পিছু এসেছিস। হ্যাঁ, দখল করে নিয়েছিস আমার বেডরুম। হ্যাঁ, আর এখন আমার গায়ে হাত। হ্যাঁ, আজ তোর একদিন কি আমার একদিন। আমি তো তোমার পিচ্ছি দুইটা ভাইবা মারছিলাম, তাই বলে তুমি আমার কাপড় দিলা, আমার পালাই দিবা। আমার কোমরটা বুঝে গেছে। আমার তো কি মুশকিল। ব্লাউজ আছিল। খবরদার খবরদার খবরদার, কাঁদবে না কাঁদবে না, চুপ করো চুপ করো। আমি তোমাকে 1 ডজন ব্লাউজ বানিয়ে দেবো। চুপ করো চুপ করো। মা যদি তোমার কান্না শুনে তাহলে কিন্তু আমি ছাদের থেকে ফেলে দেবো তোমাকে। চুপ করো। আমার কোমরটা যে ভেঙে গেছে। কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, আমি এক্ষুনি তোমাকে মেসেজ করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি সত্যি বলছি। দেখি দেখি। রত্না, তুমি এখানে? যাক, চিনতে পেরেছিস তাহলে? তোমার মতো এমন নরক পিশাচ কে না চিনতে পারে, যে কিনা সামান্য কথা টাকার লোভে নিজের আপন ভাগ্নিরে নারী পাচারকারীদের হাতে তুলে দিতে দ্বিধাবোধ করে না। তুমি চলে যাও। চলে তো যাবই, কিন্তু তোকে ছাড়া আমি কি করে যাই বল? এতটা সম্পদ পেলে কি করে যাই? চল আমার। আমি আমি আর এই বাড়ি ছেড়ে কোনোখানে যাবো না। যেতে তোকে হবে, নয়তো এই বাড়িতে তুই যে মিথ্যে পরিচয় দিয়ে আছিস আমি তা ফাঁস করে দেব, তখন ওরাই তোকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এখনো সময় আছে, চল আমার ছেলে। না, ও যাবে না। তুমি কিছু ভেবো না রত্না। আপনি বুঝতে পারছেন না, ও আমার ভাগ্নে, বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। অনেক খোঁজাখুঁজির পর ওকে পেয়েছি। ওকে সঙ্গে করে নিয়ে না গেলে সমাজে আমার কলঙ্ক হবে। আপনার কোনো কথাই শুনতে চাই না, আপনি চলে যান। আর কোনোদিন রত্নার কাছে আসার চেষ্টা করবেন না। যান বলছি, যান। কাজটা আপনি ভালো করলেন না। অন্যের মেয়েকে এভাবে আপনি জোর করে রাখতে পারবেন না। ওকে আমি নিয়ে যাবই, কারণ ওর উপর আপনার কোনো অধিকার নেই। প্রয়োজনীয় অধিকার আমি তৈরি করে নেব, তারপরও আপনার মতো স্বার্থবাদীর হাতে ওকে আমি তুলে দেব না। যান, চলে যান, নয়তো। কাজটা আপনি ভালো করলেন না। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আমি আবার আসবো। হ্যাঁ, আমারে মাফ করে দেন। আমি ইচ্ছা করে আপনার কাছে মিথ্যা কই নাই, শুধুমাত্র নিজের ইজ্জত সম্মান বাঁচানোর লাইগা আপনার কাছে আশ্রয় নিছি। কিন্তু কিন্তু এখন কোনো কিন্তু নয়। আশ্রয় যখন নিয়েছো তখন ভাইয়াকে বলে আশ্রয়টা পাকাপোক্ত করে নিতে হবে। 2 চামচ। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি রে মতলবটা কি? চায়ে এত চিনি দিচ্ছিস কেন? কি বলবি বল। আহা বল না।
ভাইয়া আমি রত্নাকে ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। এখন তুমি ছাড়া আমাদের দুজনের হাত এক করে দেবার আর কেউ নেই ভাইয়া। কিন্তু মা যদি রাজি না হন তাহলে? তুমি বললে মা রাজি না হয়ে পারবেই না, কিন্তু তার আগে রত্নার মতামত তো জানতে হবে। ভাইয়া এই বিয়াতে আমার কোনো অমত নাই ভাইয়া, আমি আমি রাজি। শুকর আলহামদুলিল্লাহ, মিয়া বিবি রাজি তো क्या करेगा ये काजी। ঠিক আছে, চিন্তার আর কোনো কারণ নেই, মাকে রাজি করার দায়িত্ব আমার। সালাম করা লাগবে না। মাসছে জলদি যা, জলদি চলো চলো চলো। মা মা, কি হয়েছে বাচ্চা? বসো তো মা, বসো। মা তুমি তো জানোই যে রত্নার দুনিয়াতে কেউ নেই, ও যখন এ বাড়িতে আছে তখন ওকে আর দূরে রেখে কি লাভ? কি বলছিস তুই বাদশা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছিলাম কি, ওই রনি রত্নাকে খুব পছন্দ করে, আর রত্নারও কোনো আপত্তি নেই। তাই তুমি যদি অনুমতি দাও আমি ওদের দুজনের হাত এক করে দিতে চাই। অসম্ভব, বড় ছেলে রেখে আমি কিছুতেই ছোট ছেলে বিয়ে দিতে পারি না। আগে তোর বিয়ে, তারপর রনি। মা আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, আমার উপর অনেক দায়িত্ব। এখন বিয়ে করলে দায়িত্ব পালন করতে পারবো না। প্লিজ মা। তাই বলে? না মা, তুমি আর অমত করো না প্লিজ। কিন্তু সমাজের মানুষ আমাকে কি বলবে? মা যাই বলুক আমি না হয় মাথা পেতে নেব। বলো তুমি রাজি? বলো। ওর যা খুশি তাই কর, আমি কিচ্ছু জানি না। তার মানে তুমি রাজি? ব্যাস, আগামী শুক্রবারে বিয়ে মা। আজ থেকে আমি সবাইকে দাওয়াত দেওয়া শুরু করব, ঠিক আছে? পাগল ছেলে। মা রাজি, আগামী শুক্রবারই বিয়ে। থ্যাংক ইউ ভাইয়া। রামদে বাচ্চা বাচ্চা বাচ্চা, ও আমার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি বাচ্চাকে নিজের হাতে মাটি দিতে পারবো না ততক্ষণ আমার গায়ের জ্বালা মিটবে না। বস, গরম খবর আছে। কি সেই খবর? আগামীকাল বাদশা ভাই রনির বিয়েতে সাহেব আসবেন দাওয়াত খেতে। কিন্তু আমি যতদূর জানি ওই সময় চিটাগং মিটিং এ থাকবে। মিটিং শেষ করে সোজা ট্রেনে করে ঢাকা চলে আসবেন। গুড, ভেরি গুড। বাদশা আমার লোকদের অ্যারেস্ট করেছে। ওর গলায় ফুলের মালা পরিয়েছিল, এবার বোমের মালা দিয়ে আমি ওই জীবনটাই নিভিয়ে দেব। রাজেশ, বোম দিয়ে ট্রেন ওড়াবি তুই, আর বাদশার দায়িত্ব আমার। না না, এই খবরটা এসপি বাদশাকে জানাতে হবে। হ্যাঁ, 5 নম্বর সেক্টর 10 নম্বর বাসা, রাজলক্ষ্মী কমপ্লেক্সের পেছনে। তোর দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, তুই আমার এই সময় কোথায় আছিস? বাড়ি চিনবে না, তাই ওদের আনতে যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছে ভাইয়া, তাড়াতাড়ি আসিস কিন্তু। ঠিক আছে আবুল চাচা। জি স্যার, সব ঠিকঠাক আছে? জি স্যার, সব কিন্তু ঠিক সময় পৌঁছে যাবে। ঠিক আছে? আচ্ছা স্যার, আপনি ওদিকটা দেখুন। আমি আসছি স্যার। হ্যালো, এসপি বাদশা। ট্রেনে বোমা ফিট করতে যাচ্ছে আসলাম খানের লোকেরা, বাঁচান। গোয়েন্দাগিরি করো না, পুলিশের গোয়েন্দা। রাত তোর গোয়েন্দাগিরি পার করতেছি। গোয়েন্দাগিরি পার করে
কোথায় যাচ্ছেন? দোস্ত কি রে, তোর আমার বাসা চিনিস না? চল চল। শালা বোমাবাজি করো, সন্ত্রাস করো। বিশ্বাস করুন স্যার, আমি বোমাবাজ নই, আমি সন্ত্রাস করি না। এই হাত করা লাগাও। আপনার মনে পড়েছে? সোহেল, আমার সব মনে পড়েছে, সব। তুমি সমস্ত কমান্ডারদের এক করো, আজই বাংলার মাটি থেকে আমি আসলামের নাম মুছে ফেলবো। বাদশাহ, বাদশাহ, আয় বাবা, আমার বুকে আয়। মা,
স্যার, আপনার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। আমার স্ত্রী? উনি হাসপাতালে আছেন, সম্পূর্ণ সুস্থ। আমার স্ত্রী মানে সুমি? সুমি কোন হাসপাতালে? জেনারেল হাসপাতালে। কি ব্যাপার? সিস্টার, সুমি কোথায়? আমাকে মেরে সুমি ম্যাডামকে তুলে নিয়ে গেছে। হোয়াট? হ্যালো, আমি আসলাম বলছি। আসলাম খান, আমার স্ত্রী কোথায়? আমার আস্তানায় মেহমান হয়ে অপেক্ষা করছে তোর জন্য। স্ত্রীকে বাঁচাতে চাইলে আমার গাজীপুরের আস্তানায় চলে আয়। এখানে আমার নতুন সন্ত্রাসীদের ট্রেনিং চলছে। ওদের দিয়ে আমি তোর সরকারের পতন ঘটাবো, ধ্বংস করে দেব প্রশাসন। আয় আয়, তোকেও সন্ত্রাসী ট্রেনিং দিয়ে দিব নতুন আঙ্গিকে। এদেশের মাটিকে তোর মতো চার সন্তানেরা যতবার অপবিত্র করতে চেয়েছে ততবার নিজেরাই নিঃশেষ হয়ে গেছে। তুইও নিঃশেষ হয়ে যাবি। আমি তোকে শেষ করে দেব। তুই আমাকে কি শেষ করবি? তোর বউকে তুলে এনে তো আমি তোকে অর্ধেক শেষ করে দিয়েছি, আর বাকি অর্ধেক শেষ করবো আমার আস্তানায়। যদি তুই পুরুষ হয়ে থাকিস তাহলে তাড়াতাড়ি আমার আস্তানায় চলে আয়, তা না হলে তোর ওয়াইফকে আমি। স্যার, গেট রেডি। ওকে স্যার। আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। এই ক্ষুধায় মানুষকে সবকিছু করতে বাধ্য করে। এই ক্ষুধার জন্য মানুষ নিজের ইজ্জত থেকে শুরু করে দেশের ইজ্জত পর্যন্ত বিক্রি করে দেয়। এই আমার সন্ত্রাসী দলে যোগ দে, তাহলে আর কোনোদিন না খেয়ে থাকবি না, 3 বেলা খেতে পারবি। দেশকে ভালোবেসে ওর স্বামী আর ওর ভাই বাদশা কি পেয়েছে? কিছুই না। দেশ ওর জন্য কি করেছে? কিছুই না। ওই বাদশার মতো 30 লক্ষ লোক দেশের জন্য জীবন দিয়ে কি পেয়েছে? কিছুই না। সত্যিকারের দেশপ্রেমিক। আসলাম, তুই কি ভেবেছিলি বাংলা মায়ের 14 কোটি সন্তানের মোকাবেলা করে তাদের বোমা দিয়ে আতঙ্কিত করে ছত্রভঙ্গ করে ক্ষমতা দখল করবি? দেশকে আর দেশের মানুষকে তোর গোলাম বানাবি? না আসলাম, না। তোর স্বপ্ন নষ্ট করার জন্য আমার মতন একজন দেশের সিপাহী যথেষ্ট। আজ সেই সিপাহী তোকে দেশের মাটিতে কবর দেবে, তোর জীবন নেবে দেশের পতাকা দিয়ে। বাবারে, জিহাদ আরম্ভ হয়ে গেছে, মরণের গন্ধ পাইতেছি। ভাগ্যে যাই, বাইসে থাকলে আসলামের সাথে আমার দেখা হবে। আসি আসলাম ভাই।
বাংলাদেশ জিন্দাবাদ। স্যার, থ্যাংক ইউ স্যার। রনি, মা থাক। মা, আরে এখানে না, এখানে না, তোর জায়গা আমার বুকে। ভাইয়া সালাম ডাইরে নি। ভাইয়া নিকে? আরে ও হচ্ছে আমার চেনলেন না, এই কঠিন সম্পর্ক, মানে এই বিয়াই, মানে বিয়াই হই। চল।